গত মার্চের পর থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের নতুন ঢল, দায়ী রাখাইন পরিস্থিতি বলছেন সীমান্তরক্ষীরা। আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, পুশব্যাক করছি। আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে। কম বেশ বলতে পারি যে 1.5 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মোরার উপর খরার ঘাড় মতো। এবার চাঁদার দাবিতে রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসী হামলা ও গুলি, একজন আহত, অপরাধীদের ধরতে মাঠে তৎপর পুলিশ। 2027 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পর্যায়ক্রমে চালু হবে নতুন শিক্ষাক্রম। 16টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছে এনসিটিবি। আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের এই জায়গাগুলিকে হেল্প করবে, তাদের সাথেও আমরা একটা ডায়লগ করে ফ্রেমওয়ার্কটা তৈরি করি। কমছে না অর্থনীতির চাপ, বিনিয়োগ কর্মসংস্থানে আসেনি তেমন সুখবর। ট্যাক্স ট্যারিফ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। দরিদ্র এবং স্বল্প আয় জনগোষ্ঠী যারা, তারা কিন্তু সত্যি অত ভালো অবস্থায় নাই। আমাদের ইকোনমিতে কিন্তু রাজস্বের সম্ভাবনা আছে, কিন্তু আদায় করার মেশিনারি যেটি, সেটি কিন্তু আধুনিক না। আজ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। কাজের মাঝেই বেঁচে থাকবেন, যোগাবেন প্রেরণা, বলছেন উত্তরসূরিরা। সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ট্রায়াল থেকে ডাক পেয়েছেন 4 ফুটবলার। শিগগিরই যোগ দেবেন পূর্বাঞ্চলের ক্যাম্পে। গাজায় গেল 24 ঘণ্টায় ইসরায়েলি বর্বরতায় শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। বেশিরভাগই খাবার সংগ্রহে যান ত্রাণ বিতরণ কেন্দ্রে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নতুনভাবে কোনো রোহিঙ্গা ঢুকবে না বাংলাদেশে, এই নীতিতে অটুট থাকতে পারেনি সরকার। গত মার্চের পর থেকে কক্সবাজারে নেমেছে রোহিঙ্গাদের ঢল। সীমান্তরক্ষীরা বলছেন সরকারের নীতি পাল্টায়নি, কিন্তু তাদের অজান্তেই দেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। এজন্য দায়ী রাখাইন পরিস্থিতি। এই ধাক্কা সামলানো নিয়ে উদ্বিগ্ন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। গেল মার্চে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাথে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসও। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্রণ। রাষ্ট্র পরিচয়হীন এই সব মানুষ আশায় বুক বেঁধেছিলেন পরবর্তী 1 বছরের মধ্যে দেশে ফেরার। কিন্তু গত 3 মাসে পাল্টেছে মিয়ানমারের বাস্তবতা। সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সেখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন আর হত্যা ধর্ষণে জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে তারা। যেমন মুংডুর বাসিন্দা ছিলেন রহিম শেখ। চোখের সামনে তরুণদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্রামের অল্প বয়সী মেয়েরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে। মানে নমরে বানা মুসলমান মানুষ সুন্দরী ধরে যাই ওরা গুলি চলে গোয়াল আর তার বল লাগের বলে হইল যায় কোনদিন আদা বেলে মুসলমান বন্দি কোন ধরনের মানে তারা গড়ে গড়ে গলতো মানুষ ন দেখি তো দিলা মানুষ সকল নিয়ে যাইতো বেশি জুলুমি করছে তো বুম মারিত আর মায়া হুয়াইন ফাইলে মায়া হুয়াইন ধরে জুলুম করতে নিয়ে আলার গয় কোন তাই লো যাবো খাইলো না বাড়ি নেলবে না বাড়ি তো লাগে। এমন গল্প বহু পরিবারের। গুলি করে হত্যার পাশাপাশি বাড়িঘর লুট সহ রাখাইনে সব ধরনের অপকর্মই চালাচ্ছে আরাকান আর্মি। বেশি নিজাত নিজাত বেশি মারা ধারা করছে বা আগে বেশি সফল করছে। সিদি জুনের 26 তারিখত তো আর দা সিদে আর বেশি অশান্তি করার শস্য পয়েন্ট ফাইলে দৌড়ি লই যার গয়। আগে থেকেই লাখো রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ। প্রশ্ন হলো, নতুন করে একজন রোহিঙ্গাও না নেয়ার যে ঘোষণা, সেখান থেকে কি সরে আসলো বাংলাদেশ? আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, পুশব্যাক করছি।
আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে। সেটার ব্যাপারে আমরা আসলে যদি আপনি আমাকে বলেন যে আমাদের অবস্থানটা কি, আমাদের অবস্থান কঠোর। কম বেশ বলতে পারি যে 1.5 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মরার উপর খরার ঘার মতো। প্রতি বছর 30,000-এর মতো নতুন শিশু জন্মগ্রহণ করে। যখন জনসংখ্যা বাড়ছে আবার বিপরীত দিকে তখন আপনার বিভিন্ন রকম ডোনেশনগুলো, বিদেশি ইনভলভমেন্টগুলো কমে যাচ্ছে। তো এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি। 2017 সালের আগস্টের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা একসাথে বাংলাদেশে এসেছে এ দফায়। আদৌ এই রোহিঙ্গা সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, অথবা বাংলাদেশের ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা নিজ দেশে শেষ পর্যন্ত ফিরবে কিনা তার উত্তর জানা নেই কারো কাছেই। আর তাই রোহিঙ্গা সংকট যে আগামীতেও বাংলাদেশকে অনেক বেশি ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। চাঁদা চাওয়া হয়েছিল 5 কোটি টাকা, তা না দেয়ায় সশস্ত্র হামলা হয়েছে রাজধানীর সাগুপ্তা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে। এরই মধ্যে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুক্রবার বিকেলের ওই হামলার পর আতঙ্কে এলাকাবাসী। শুক্রবার বিকেল 5টার দিকের ঘটনা। একদল লোক এসে অতর্কিত হামলা করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে, চালায় গুলিতে আহত হন একে বিল্ডার্স নামের ওই প্রতিষ্ঠানের কর্মী শরীফুল ইসলাম খান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। একে বিল্ডার্সের চেয়ারম্যান জানান, 3 সপ্তাহ আগে এক ব্যক্তি তার কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় 2 দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে বহু সরঞ্জাম নিয়ে যায় সন্ত্রাসীরা। শুক্রবারও 30 থেকে 40 জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে আবারও হামলা করে। আমরা যখন টাকা দিতে অপারগতা প্রকাশ করি তখন তারা আমাদের লোকদেরকে সোজাসুজি পিস্তল দিয়ে গুলি করে পায়। এই এলাকার ভিতরে যারা বিশেষ করে মিরপুরের কিছু চাঁদাবাজ লোক আছে তাদেরকেই আমি সন্দেহ করতেছি যে তারাই আমার কাছে চাঁদা যারা চাইছে তারাই হয়তো এই লোকগুলোকে পাঠাইছে। চাঁদা চাওয়ার ঘটনায় গত বৃহস্পতিবারই পল্লবী থানায় জিডি করা হয়। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা করছেন তারা। এখনো পাবলিশ করার মতো বা ডিসক্লোজ করার মতো ইয়েতে নাই আর কি, বুঝতে পারছেন? করলে তখন ফাইনালি আপনাদেরকে জানাবো। গতকালকেও গেছিলাম, আজকেও গেছিলাম ওখানে, ওইটা দিয়ে আমরা কাজ করছি আর কি। আশা করি আমরা কিছু ইনফরমেশনও পাইছি, দেখা যাক, আমরা কাজ করতেছি, আশা করি হয়ে যাবে আর কি। হামলার ঘটনার পর বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাগুফতার আলবদির টেক এলাকায়। মহল্লার নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছেন মিরপুরের উপপুলিশ কমিশনার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে। শনিবার রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে মিছিল বের করে জেলার যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয় মিছিলটি। এ সময় সোহাগ সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হত্যার বিচার দাবি করেন বক্তারা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মশাল মিছিল হয়েছে টাঙ্গাইলেও। শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি, পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় টাঙ্গাইল সাধারণ ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শনিবার রাত 10টা নাগাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে 3টি ককটেল বিস্ফোরিত হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ। পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী আহমেদ। বলেন, প্রকাশ্যে না দেখায় কারো নাম নিতে চান না তিনি, তবে কারা অপরাধ করেছে সেটি আন্দাজ করতে পারছেন তিনি। বলেন, এর পেছনে কারা আছে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। রিজভী বিস্ফোরণকারীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা যা 16 বছরেও পারেনি, কয়েকটা ককটেল ফাটিয়ে সেই স্বার্থ আদায় হবে ভাবাটা ভুল। কারো পরিণতি ভালো হবে না, দেন এই হুঁশিয়ারিও। এ সময় নির্বাচনের পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে তা কারো জন্যই ভালো হবে না।
পরে নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন রিজভী আহমেদ। দেখিনি বলে কারো নাম নিচ্ছি না, কিন্তু টের পাচ্ছি কারা করতে চায়। হাসিনা 16 বছর পারলো না, আর আপনারা 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো পরিণতি কিন্তু ভালো হবে না কারণ, যদি এইটাই যদি আপনাদের নীতি থাকে। 2027 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর জন্য 16টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছে এনসিটিবি। তবে শিক্ষাবিদদের মতে শিক্ষকদের মানোন্নয়ন না করেই নতুন শিক্ষাক্রম চালু করা হলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে সেটি। জাতীয় শিক্ষানীতির পরিবর্তন এবং পরীক্ষা নির্ভরতা কমিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম চালুর পরামর্শ তাদের। লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। 72 থেকে এখন পর্যন্ত 7বার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় রদবদল হয় 2012 সালে আসে সৃজনশীল পদ্ধতি। মুখস্থ নির্ভরতা কমিয়ে আরও বড় পরিবর্তন আসে 21-এ। সেই শিক্ষাক্রমকে ভালো উদ্যোগ বলা হলেও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তা ত্রুটিযুক্ত ছিল বলে মনে করেন কেউ কেউ। শিক্ষাক্রম বাতিলে টানা আন্দোলনও হয়। বর্ণের হলে ডিম চুলা থেকে নামিয়ে প্লেটে রাখো, ব্যাস হয়ে গেল ডিম ভাজা। আওয়ামী লীগ সরকার পতনের পর ফিরিয়ে আনা হয় 2012 সালের আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম। তবে 2027 থেকে নৈতিক, মানবিক ও যুগোপযোগী শিক্ষাক্রম চালুর কথা ভাবছে সরকার। এর জন্য 16টি দেশের শিক্ষাক্রম নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। অস্ট্রেলিয়া এই দেশের বিভিন্ন অঞ্চলের শিখন মূল্যায়ন পদ্ধতি বিভিন্ন রকম। শিক্ষার্থীরা শেখেন সংখ্যাতত্ত্ব, প্রযুক্তি, নীতিসহ প্রধান 7টি বিষয়। ক্লাসে গঠনমূলক মূল্যায়নে বেশি জোর দেওয়া হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এই দেশের বিভিন্ন অঞ্চলে শিখন ও মূল্যায়ন পদ্ধতি ওই অঞ্চলের স্কুলগুলো নিজেরাই ঠিক করে নেন। শিক্ষকরা শ্রেণীকক্ষে দক্ষতা ভিত্তিক মূল্যায়নে জোর দেন। তাই অনুসন্ধান ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ হন শিক্ষার্থীরা। গণিত ও বিজ্ঞান তাদের মূল বিষয়। ফিনল্যান্ড এই দেশে নীতি, গণিত, বিজ্ঞান ও বিদেশি ভাষাসহ 6টি বিষয়ে বেশি জোর দেওয়া হয়। শিখন পদ্ধতি অনুসন্ধানমূলক। শ্রেণীকক্ষে জীবনমুখী সমস্যা সমাধান করান শিক্ষকরা। চীনের শিক্ষাক্রমে ভাষা, গণিত, নৈতিক ও রাজনৈতিক শিক্ষায় বেশি জোর দেওয়া হয়। সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান, টিম ওয়ার্ক, উদ্বোধনী শিক্ষার ধারাবাহিক মূল্যায়ন হয় ক্লাসরুমে। সমস্যা হলো এসব দেশের শিক্ষাক্রম চালু করার মতো আর্থসামাজিক প্রেক্ষাপট নেই দেশে। তেমন মানের শিক্ষক আর প্রশিক্ষকের অভাব তো আছেই। সমস্যা যেটা হয়ে গেছে সেটা ক্লাসরুমে, যে ক্লাসরুম প্র্যাকটিসটা, স্কুলের যে এনভায়রনমেন্ট, সেইখানে আমাদের জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষকদের প্রস্তুতি, তাদের উভয় ধরনের প্রস্তুতি প্রয়োজন। তাদের একদিকে হলো যে পেশাগত, আর একদিকে হলো যে তাদের ডেডিকেশন। শিক্ষাক্রম বাস্তবায়নে আরেকটি বাধা রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত বিস্তর ফারাক। আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের এই জায়গাগুলিকে হেল্প করবে, তাদের সাথেও আমরা একটা ডায়লগ করে ফ্রেমওয়ার্কটা তৈরি করি, এবং সেই ফ্রেমওয়ার্কে অবশ্যই সমস্ত পার্টির যে মতামত, সেই মতামতের ভিত্তিতেই এটা আমরা করতে চাচ্ছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে যেই আসুক, যেই এই জায়গাটা করুক, তারা এটাকে ওন করবে। শিক্ষাবিদরা জানালেন অনেক দেশই যুগের সাথে তাল মিলিয়ে প্রায় প্রতি বছরই শিক্ষাক্রমে পরিবর্তন আনে। সেটি শিক্ষার্থীদের জন্য ভালো। যদি কারিকুলাম পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আগে কনস্টিটিউশন ঠিক করতে হবে, অথবা যে বিদ্যমান কনস্টিটিউশন আছে এটাকে আমরা বেস ধরে, অথবা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কনসেনসাসগুলো হয়েছে সেগুলোকে বেস লাইন ধরে আমাদেরকে আগে একটা শিক্ষা নীতি তৈরি করা লাগবে। কারণ আগে যে শিক্ষানীতি আছে সেটা অনেক পুরাতন এবং অনেক অসঙ্গতি আছে, অনেক গ্যাপ আছে। সেই শিক্ষানীতির উপরে বেস করে আপনি নতুন কারিকুলাম করতে পারবেন না। একবারেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, উন্নয়ন সম্ভব নয়, তা ভালো করেই জানা উপদেষ্টা সিআর আবরারের। তবে পথটা তৈরি করে দিতে চান তিনি। এনসিটিবিতে একাধিক বৈঠক এ পর্যন্ত হয়েছে এবং আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে এইভাবে আমরা এগোবো। নোটবই আর কোচিং বাণিজ্যকে উদ্বুদ্ধ করে এমন শিক্ষা ব্যবস্থা চান না সচেতন অভিভাবকরাও। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কমছে না অর্থনৈতিক চাপ, নিয়ন্ত্রণে আসেনি কয়েকটি সূচক।
মূল্যস্ফীতি কমছে, তবে পণ্যের দামে স্বস্তি নেই। বিনিয়োগ ও কর্মসংস্থানে এখনও আসেনি তেমন সুখবর। রিজার্ভ বাড়লেও টেকসই অবস্থান নিয়ে আছে সন্দেহ। রাজস্ব আদায় পরিস্থিতিও নাজুক। নতুন শঙ্কা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে স্বস্তি না ফিরলে বিপর্যয় তৈরি হবে। আয় এবং ব্যয়ের হিসাব নিয়ে গোলকধাঁধার মধ্যে দেশের বিপুল সংখ্যক মানুষ। মাস শেষে যা আয় হচ্ছে তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে ব্যয়। যদিও সরকারি হিসাব বলছে ভিন্ন কথা। কমছে খাদ্য মূল্যস্ফীতি, স্বস্তির বার্তা দিচ্ছে গেল জুন মাসের তথ্য। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় প্রায় 7.5%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9% বেশি। তথ্য যাই আসুক, বাজারে গিয়ে চাল, সবজি আর মাছ কিনতে হাসপাস অবস্থায় ভোক্তা। গুনতে হচ্ছে বেশি অর্থ, সেবা মূল্য বাড়াচ্ছে অস্বস্তি। দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠী যারা, তারা কিন্তু সত্যিকার অর্থে ভালো অবস্থায় নাই। অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় যে আছে এটা যে আমরা সেটা কিন্তু বলা ঠিক হবে না। আমাদের অর্থনীতি এখন একটা যেটাকে বলে নিম্ন পর্যায়ে একটা আবদ্ধ হয়ে আছে। অনিশ্চয়তা আর অবকাঠামোগত নানা শঙ্কায় বাড়ছে না উৎপাদন। বিদ্যুৎ জ্বালানি সংকট, ব্যাংকের উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা কারণে হাত গুটিয়ে আছেন অনেক উদ্যোক্তা। নানা ইস্যুতে গেল জুন মাস জুড়ে এনবিআরে চলে আন্দোলন, বন্ধ হয়ে যায় স্বাভাবিক কর্মকাণ্ড। এতে বাধাগ্রস্ত হয় আমদানি রপ্তানি বাণিজ্য। নতুন শঙ্কার নাম যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। প্রতিযোগী দেশের চেয়ে বেশি শুল্ক হার নির্ধারণ করায় পোশাক খাতে তৈরি হয়েছে উদ্বেগ। জ্বালানির সমস্যার কারণে হচ্ছে কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এবং স্পিনিং, টেক্সটাইল যারা লোকাল ফ্যাব্রিক তৈরি করে তাদের সক্ষমতার আমি যতদূর জানি 70 to 60% হলো তারা প্রডিউস করে। ব্যাংকিং ইন্টারেস্ট রেট হুইচ ইজ এনপিএল, এবং এনপিএল এর তো ধরেন দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে লুটিং, একটা হচ্ছে রিয়েল এনপিএল। তো লুটপাট ফর দ্য টাইম বিং আমরা জানি বন্ধ হয়েছে। প্রবাসী আয়ে ভর করে বাড়ছে রিজার্ভ, বলা যায় ঠেকানো গেছে রিজার্ভের পতন। পাওনা বাদ দিলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ এখন $24 বিলিয়ন আশেপাশে। প্রশ্ন হচ্ছে, আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভ ধরে রাখার কৌশল কি টেকসই পন্থা? ওদিকে অভ্যন্তরীণ আয় বাড়ছে না, বরং গেল অর্থ বছরে হয়েছে রেকর্ড ঘাটতি। সংশোধিত বাজেটের চেয়েও আদায় হয়েছে কম। গত 10 বছর ধরে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হয় না, অনেক পিছিয়ে থাকে। আমাদের ইকোনমিতে কিন্তু রাজস্বের সম্ভাবনা আছে, কিন্তু আদায় করার মেশিনারি যেটি সেটি কিন্তু আধুনিক না। সেখানে কিন্তু আধুনিকায়ন করা হয় না, কোনো সংস্কার করা হয়নি। এখানে লোকও বলেছে মাত্র 7 থেকে 8 হাজার যারা এনফোর্সমেন্টে থাকবে, যাদের ক্ষমতা আছে আইনে। এত বিশাল জনগোষ্ঠীকে ম্যানুয়ালি তো এটা ম্যানুয়াল করা ভেরি ডিফিকাল্ট। পুঁজিবাজারেও স্বস্তি নেই, নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। সংকট প্রতিকূলতার মাঝেও দারুণ চিত্তে শোনাতেন আশার কথা, প্রতিবাদ করতেন অন্যায়ের, দেখাতেন উন্নয়ন, অগ্রগতি আর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। তিনি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। আজ 13 জুলাই তার চিরবিদায়ের 5ম বার্ষিকী। তার হাত ধরে বদলে গেছে দেশের শিল্পখাত। কর্ম করার উপায় পেয়েছেন হাজার হাজার মানুষ। এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। 56,000 বর্গমাইলের সবুজ স্মিত বাংলাদেশ। সেই সবুজের খানিকটা আঁকড়ে নুরুল ইসলাম পুরোটাই দিয়ে গেছেন এদেশের মানুষকে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন করেন সবুজ এই ভূখণ্ড, যা এখন নতুন প্রজন্মের। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চিন্তা চেতনা, মনন মস্তিষ্কে শুধুই ছিল বাংলাদেশ আর দেশের মানুষ। জীবন সাজিয়েছিলেন পরিশ্রমের সিঁড়ি ডিঙিয়ে। সংকটেও বলতেন প্রবল সম্ভাবনার কথা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চিন্তা করতেন না বিন্দু পরিমাণ। লক্ষ্য পূরণে ছিলেন অবিচল। সাহস নিয়ে মোকাবেলা করতেন বাধা। জীবনকে যাপন করেছেন সাধারণের মতো। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা। সফল এই শিল্পপতি জন্ম নিয়েছিলেন পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে। স্বাধীনতার পর কর্মসংস্থান তৈরিতে 74 সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ, যা এখন বাংলাদেশের গর্ব।
প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও কখনো ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। বিদেশে পাচার করেননি দেশের টাকা। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন, সৃষ্টি করেছেন নতুন নতুন অধ্যায়। জুলাই আগস্টে যমুনা টেলিভিশন যে সাহস দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণমাধ্যম নাই যাদেরকে নিয়ে মানুষ স্লোগান দিয়েছে কোনো একটা বিপ্লবে, যাদেরকে নিয়ে মানুষ গ্রাফিতি এঁকেছে। সেই সাহসটা আমরা কোথায় পেলাম? সেই সাহসের বীজ আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবই বুনে গেছেন। উনি সবসময় চেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মানুষের মধ্যে যে বৈষম্যের জায়গাটা রাজনীতিতে অর্থনীতিতে সেটা দূর করার জন্য। করোনা মহামারীর সময় এই দিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। পরিবার, পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে। রাষ্ট্রীয় শ্রদ্ধায় চিরবিদায় নেন স্বপ্নবাজ মানুষটি। আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবন স্তব্ধ করলেও থামাতে পারেনি। ওনার ভিতরে যে জিনিসগুলো ছিল, যে মানুষের ভেদাভেদ থাকবে না, মানুষ সব এক, মানুষকে মানুষ বলে তুচ্ছ করা যাবে না, সেগুলো তিনি করার জন্যই কিন্তু অনেক ঝুঁকি নিয়েছিলেন, যা আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের ভিতরে। এই ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করেছেন, আমি দেখেছি যে নুরুল ইসলাম বাবু সাহেবের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ছিল। আমার মনে হয় উনি আমাদের মাঝে আছে, চতুর্দিকে আছে। উনি ঋণ খেলাপি ছিলেন না। উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন। ওনার ভূমিকা কিন্তু অনেক রয়েছে। এখনো অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস, কর্মগুণ, সততা, নিষ্ঠা আর ধৈর্যশীলের প্রতীক। আজকের এই দিনে সবার কাছে আমি বলবো, ওনার আত্মার জন্য, বিদেহী আত্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পানি নামতে থাকায় ফেনীতে কমেছে প্লাবনের ভয়াবহতা, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজীর বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে, তবে এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর। নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পরশুরামে বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, যেমন এখন বীজগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার সবজিগুলা নষ্ট হয়ে গেছে। ভালো করে বান্ধা নেই বিদায় এই অবস্থায় আমরা এইসব কন্ট্রাক্টররা না দিই, সেনাবাহিনী যদি খুদ খায় আর কাজ করে, কাজটা ঠিক মতন হবে। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা চাই যে আমরা থাইভাবে সিলোনিয়া নদীর বেবাদগুলা, গতবারও এই বাদটা কিন্তু তারা সংস্কার করে নাই, আমরা নিজেরা করছিলাম। আজ 13 জুলাই 2025, ঠিক 1 বছর আগে এদিন কোটা সংস্কার আন্দোলন গড়ায় 13তম দিনে। এদিন আন্দোলনকারীরা দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন। সে সময়ই আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে। সেদিন অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি দেখিয়ে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে 11 জুলাই পুলিশ ব্যারিকেড ভাঙা, মারধর এবং এপিসি ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লাখ টাকা। এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। কোটার পক্ষে শক্ত অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এই ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে পৃথক ব্রিফিং করে ছাত্রলীগও। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আসে ব্রিফিং। জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলাটি। 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা। বছর ঘুরে আবারও ফিরেছে রক্তাক্ত জুলাই। 1 বছর আগে বদলের আশায় সারা দেশের মতো মাদারীপুরের রাজপথও ছিল ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। প্রাণ হারিয়েছেন 3 জন, আহত 3 শতাধিক। তবে 1 বছর পরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ পরিবার। অন্যদিকে আহতরা চাইছেন সরকারিভাবে সুচিকিৎসা। 18 জুলাই 2024, ছাত্র জনতার অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল মাদারীপুরও। বিক্ষোভকারীদের দমাতে চলছে পুলিশ এবং ছাত্রলীগের হামলা।
সেদিন শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে ঢোকার সময় আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনীর হামলার শিকার হয়। প্রাণ বাঁচাতে শকুনি লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরতরা। ডুবে গিয়ে প্রাণ হারান মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। দীপ্তর মৃত্যুতে মাদারীপুরের ছাত্র জনতার আন্দোলন আরও জোরদার হয়। পরদিন খাগদি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ। আহত হয় বেশ কয়েকজন। এরপর একে একে পেরিয়েছে প্রায় 1 বছর। এখনও সন্তানের শোকে কাতর বাবা মায়েরা। চাইছেন হত্যাকারীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার। আমার ছেলে যে দেশের আন্দোলনের জন্য মারা গেল, আর কত মার বুক খালি হইল, কত ছেলেরা মারা গেল দেশের জন্য, জীবন দিল, দেশের তো কোনো পরিবর্তন হইল না। দেশের তো একটা বছর হয়ে গেল, দেশের কোনো পরিবর্তন হইল না, আর সরকারও কোনো পরিবর্তন করলো না। কোনো হাত উঠাইলো কিন্তু কেউ বাঁচালো না। এর চেয়ে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে? অভ্যুত্থানে আহতদের দিন কাটছে আরও দুর্বিষহ। ব্যয়বহুল চিকিৎসার ভার নিতে পারছে না অনেকেই। সরকারিভাবে সুচিকিৎসার দাবি তাদের। পিঠে অনেক ব্যথা করে, শুইতে পারি না। পুরো পিঠে হলো 200-250 প্লাস গুলি আছে, এগুলো অনেক অসুবিধা, ঘুমানোর সময়। আমি চাই মাদারীপুরে আমরা যেই 3-4 জন আছি, আমাদেরকে সরকারের আওতায় চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়া হোক। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ এই চিকিৎসার গাফিলতিতে ভুগছি আর কি। সরকার থেকে যে প্রত্যাশা ছিল আহতদের দেখভালের এবং শহীদ পরিবারের পাশে থাকার, আমরা যথোপযুক্ত ইয়াটা পাই নাই। সরকার থেকে সেই সাপোর্টটা এখনও দেখতেছি না। এখনও আমাদের জুলাই যোদ্ধারা, আহতরা হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে মাদারীপুরে 3 জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডে 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন 19 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে বনানী কবরস্থানে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم يا أرحم الراحمين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث يا رب العالمين يا الله আমরা আপনার কয়েকজন হে আল্লাহ বান্দা আপনার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আয় রব্বাল আলামিন, আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আয় রব্বাল আলামিন, বিশেষ একটা উদ্দেশ্য নেই হে আল্লাহ, আপনার একজন প্রিয় বান্দা মরহুম জনাব নুরুল ইসলাম আয় রব্বাল আলামিন হে আল্লাহ, এই দিনে হে আল্লাহ তিনি হে আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আল্লাহ আয় রব্বাল আলামিন, তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আল্লাহ আমরা আপনার হে আল্লাহ তার মাগফিরাতের জন্য আপনার দরবারে আল্লাহ হাত বাড়িয়েছি। আল্লাহ আয় রব্বাল আলামিন, তার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আয় রব্বাল আলামিন, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় যতগুলো নেক আমল করেছিলেন আল্লাহ সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বাল আলামিন, তিনি দ্বীনের স্বার্থে হে আল্লাহ আয় রব্বাল আলামিন খেদমতের স্বার্থে যতগুলো হে আল্লাহ সদকায়ে জারিয়ার হে আল্লাহ যতগুলো প্রতিষ্ঠান করেছেন আয় রব্বাল আলামিন, তার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বাল আলামিন হে আল্লাহ, তার ফ্যামিলির পক্ষ থেকে তার জন্য মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া হিসেবে যেগুলো করা হয়েছে আয় রব্বাল আলামিন সবগুলো নেক আমল হে আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দিন। আয় রব্বাল আলামিন হে আল্লাহ, তিনি যদি আল্লাহ দুনিয়াতে যদি তার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় রব্বাল আলামিন, তার কবরটাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আয় রব্বাল আলামিন, আমরা তার ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে আল্লাহ মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ আয় রব্বাল আলামিন, জনাব আল্লাহ নুরুল ইসলাম সাহেবকে আল্লাহ আপনি কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দিন। আয় রব্বাল আলামিন, তার কবরের সাথে আল্লাহ আপনি জান্নাতের হে আল্লাহ আয় রব্বাল আলামিন জান্নাতের সংযোগ স্থাপন করে দিন।
আয় রব্বাল আলামিন, হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বাল আলামিন, তার ফ্যামিলির মধ্যে আরও যারা ইন্তেকাল করেছেন হে আল্লাহ, তার পিতা মাতা দাদা দাদু নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, সকলের কবরগুলোকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আয় রব্বাল আলামিন, হে আল্লাহ তার ফ্যামিলিতে যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আয় রব্বাল আলামিন, সকলকে আল্লাহ আপনি নেক হায়াত দান করুন। আয় রব্বাল আলামিন, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আয় রব্বাল আলামিন, আপনার প্রিয় হাবিবের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বাল আলামিন, হে আল্লাহ আবারও বলতেছি আল্লাহ জনাব হে আল্লাহ মরহুম নুরুল ইসলাম সাহেবের কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেতুর অভাবে ভোগান্তিতে গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ গ্রামের মানুষ মধুমতি বাওর পারাপারে কাঠ ও বাঁশের যোগাযোগ মাধ্যমেই তাদের ভরসা। সেটিও এখন প্রায় বেহাল অবস্থা, তাই ঝুঁকি নিয়েই পারাপার গ্রামবাসীর। গোপালগঞ্জ কাশিয়ানীর বিস্তীর্ণ জনপদ রাতইল এ অঞ্চলে বয়ে যাওয়া মধুমতি বাওর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সুচাইল সহ ৬টি গ্রামকে। স্থানীয়রা জানায় শহরের সাথে সরাসরি সংযোগ থাকায় স্কুল কলেজ হাসপাতাল সবই বাওরের উত্তর পাশ অর্থাৎ পরানপুরে। তাই বাওর পারাপারে দীর্ঘদিন ধরেই একটি সেতুর দাবি জানাচ্ছিল দক্ষিণ পাড়ের এই গ্রামবাসীরা। তবে সেটি কানে তোলেনি প্রশাসন, তাই স্থানীয়রাই টাকা তুলে স্বেচ্ছাশ্রমে বছরখানেক আগে তৈরি করে বাঁশ ও কাঠের ব্রিজ। পরানপুর ওপাশে সুচাইল পাচাইল পাংখারচর এই এলাকার মানুষের মূলত যাতায়াতের জায়গা এটা। এপাশে মানুষের অনেক জমি জমা উপার আছে এবং উপার থেকে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা ওইবার আসে। পারতে তো আমাকে ভয়ই লাগে, কোন সময় ভাঙ্গে পড়ে যাব না কেবে, আর আমাদের বাচ্চাদের স্কুলে যেতে হয়। ব্রিজ হলেই সবচেয়ে ভালো হয়, কাঠের তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে ভাঙ্গে গেছে, এখন ওই বাইজে ঠেকারা হয়েছে। তবে সময়ের সাথে বেহাল সেই যোগাযোগ মাধ্যম। কোথাও খুলে পড়েছে কাঠের পাটাতন, তো কোথাও নেই রেলিং। ফলাফল ঝুঁকি নিয়েই বাওর পার হচ্ছেন ৬ গ্রামের ২০,০০০ বাসিন্দা। ওই পাশে ছাত্রছাত্রীরা আমাদের এই পাশে স্কুলে আসে, হাই স্কুল প্রাইমারি স্কুল, তারা পারাপারে খুব সমস্যা, ছোট ছোট বাচ্চা, অনেক রিস্ক। একজন দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেল, পারাপারে অনেক সমস্যা, একটা জায়গায় ডাক্তার সবকিছু, মানে এই পার আমাদের প্রায় ২০,০০০ লোকজন এই পার পথ দিয়ে যাতায়াত করার জন্য খুব সমস্যা। এই অঞ্চলে ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে জানালো স্থানীয় প্রশাসন। ততদিন সংস্কারের পর বাঁশ কাঠের এই যোগাযোগ মাধ্যমেই ব্যবহার করা হবে। নলেজে আছে, আমরা এটা একটু রিপেয়ার করে দিব আর কি। ব্রিজটা তো অনেক লম্বা, এটা হচ্ছে পার্মানেন্ট করতে তো অন্য লাগবে। এলজিডির মতে মধুমতি বাওর পারাপারে প্রায় ৮০ মিটার সেতু নির্মাণ করতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গাজায় গেল ২৪ ঘন্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে ইসরায়েল সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান ৩৪ জন। উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় ৪০টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে ১৫ জন। গাজার ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরেও চলে IDF এর তাণ্ডব। শিশুসহ হতাহত অনেকে। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের আল মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
ট্রাম্পকে হত্যা চেষ্টার বছর পেরুলেও যুক্তরাষ্ট্রে কমেনি রাজনৈতিক সহিংসতা। রাজনীতিকদের পাশাপাশি হামলার শিকার হয়েছেন মার্কিন আইন প্রণেতা, মেয়র, গভর্নর আর সংখ্যালঘুরা। কারণ হিসেবে রাজনীতিবিদদের উস্কানিমূলক ভাষণকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের মতে এসব ভাষণে উদ্বুদ্ধ হয়েই সহিংস হয়ে উঠছে মার্কিনিরা। 13 জুলাই 2024, ঠিক এক বছর আগে এই দিনেই পেনসিলভানিয়া রাজ্যের নির্বাচনী সমাবেশে গুলিবদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প। প্রাণে বাঁচলেও কানে গুলি লাগে তার। সেই রক্তমাখা মুখ নিয়েই মুষ্টিবদ্ধ হাত উঁচু করে সমর্থকদের প্রতি জানিয়েছিলেন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট সহ রাজনৈতিক ব্যক্তিদের উপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। আব্রাহাম লিঙ্কন থেকে জন এফ কেনেডির সময়কালে মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট খুন হয়েছেন আততায়ীর হামলায়। প্রাণঘাতী হামলা চালানো হয়েছে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী, মেয়র, গভর্নর, কংগ্রেস সদস্য, এমনকি আইনজীবীদের উপরেও। গেল মাসেই মিনেসোটায় নিজ বাড়িতে খুন হন রাজ্যটির আইন প্রণেতা মেলিসা হর্টম্যান ও তার স্বামী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন সমাজকর্মীরা। বিশেষ করে 2015 সালে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলা সমাবেশের পর থেকেই সহিংসতার এসব ঘটনা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। 2015 সালের নির্বাচনী প্রচারণার সময় থেকেই মুসলিম, ইহুদি আর তৃতীয় লিঙ্গের প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেতে শুরু করে। মাঝে 2 বছর কিছুটা কমলেও আবারও বেড়েছে রাজনৈতিক সহিংসতা। শুধু তাই নয়, স্থানীয় কর্তৃপক্ষ, বিচারক থেকে শুরু করে শিশুদের স্কুল বাসে অবধি হামলার ঘটনা দেখেছি আমরা। এসব সহিংসতার কারণ হিসেবে রাজনীতির মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়, পক্ষ বিপক্ষের বিভাজন ও রাজনৈতিক মেরুকরণকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ইসরায়েল গাজা যুদ্ধ ঘিরে মুসলিম ও ইহুদি বিরোধী ঘৃণা প্রচারণাও সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ। আন্তর্জাতিক অঙ্গনে হোক কিংবা যুক্তরাষ্ট্রে, বেশিরভাগ ক্ষেত্রেই সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী রাজনীতিবিদরা। জ্বালাময়ী আর ঘৃণা ভরা ভাষণ দিয়ে তারা রাজনৈতিক সমাবেশগুলো উত্তপ্ত করে তোলে। বিপক্ষ দলের প্রতি চরম সহিংস এসব ভাষণ শুনে তাদের সমর্থকরাও সহিংসতা প্রবণ হয়ে উঠছে। গেল বছরে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে 9400টি হুমকির ঘটনা নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল পুলিশ, যা 1 দশকে আগের তুলনায় দ্বিগুণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। প্রায় 1 মাস পর প্রকাশ্যে এলো ইরানের হামলায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন। বিভিন্ন স্যাটেলাইট প্রতিষ্ঠানের ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটির একটি অত্যাধুনিক জিওডেসিক ডোম, যার প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। গেল জুন মাসে কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 19টি মিসাইল ছোড়ে ইরান। তেহরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়নি বলে সে সময় দাবি করেছিল পেন্টাগন। তবে হামলার প্রায় 1 মাস পর প্ল্যানেট ল্যাব, পিবিসি সহ অন্যান্য স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা। বলা হচ্ছে, একটি অত্যাধুনিক জিওডেসিক ডোমের ভেতরে স্থাপিত বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস দিয়ে গোপনে তথ্য আদান প্রদান করত মার্কিন সেনারা। হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে জিওডেসিক ডোমে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। ইরান যে আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা করবে তা নাকি আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই জানা সত্ত্বেও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করতে কেন ব্যর্থ হলো কর্তৃপক্ষ, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যোগাযোগ ব্যবস্থার এই ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। 1996 সালে 60 একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি। 10,000 সেনা মোতায়েন রয়েছে সেখানে। থাকতে পারে 100টি এয়ারক্রাফট। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল উদেইদ বিমান ঘাঁটি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।